সো আমরা তাহলে এখন দেখি কোড অপটিমাইজেশন। সো কোড অপটিমাইজেশন জিনিসটা কি তাহলে? কোড অপটিমাইজেশনটা হচ্ছে যে আমরা যদি কোডটাকে বা প্রোগ্রামটাকে ছোট করতে চাই, অপটিমাইজেশন ইজ এ প্রোগ্রাম ট্রান্সফরমেশন টেকনিক হুইচ ট্রাইস টু ইমপ্রুভ দ্য কোড বাই মেকিং ইট কনজিউম লেস রিসোর্সেস অ্যান্ড ডেলিভার হাই স্পিড। দেখেন, যদি আমি বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করি যে আমাদের কোড এমনভাবে কোডটা করব বা কোডটাকে আমি এমনভাবে লিখব যে কোডটা হচ্ছে কি আদতে যা মিনিং তাই থাকবে বাট ছোট করে ফেলবে। হ্যাঁ, কনভার্ট করে ছোট করে ফেলবে। সো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ছোট করা। কথাটার মানে কি? ছোট হচ্ছে আমরা যখন প্রোগ্রাম লিখি, প্রোগ্রাম লিখার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে প্রোগ্রামটা যেন মেমোরি কম নেয়। কারণ আমি যেই প্রোগ্রামে লিখি না কেন আদতে কিন্তু সেটা মেমোরি ওয়েতে বা মেমোরির কাজ জানবে বা মেমোরিতে থেকে কাজ করবে বা মেমোরি কম নিয়ে কাজ করবে, যাতে হচ্ছে কি যেটাকে বলা হয় যে স্পেস কমপ্লেক্সিটি, এবং তাতে হচ্ছে কি আপনার সময়টাও কম লাগবে। সো ওই মেমোরি হিসাবেই হচ্ছে যে আমরা যে অপটিমাইজেশন করতেছি সেটা কি বলা হয় হচ্ছে, বা ওই মেমোরিকে ঠিক রাখার জন্য বা মেমোরি কম রাখার জন্য আমরা যে কোডটা করতেছি সেটাকেই বলা হয় কোড অপটিমাইজেশন, যাতে হচ্ছে কি আমার হাই স্পিড ডেলিভার করতে পারি। সো এই জন্য বলা হচ্ছে অপটিমাইজেশন হচ্ছে একটা প্রোগ্রাম ট্রান্সফরমেশন টেকনিক। অপটিমাইজেশন হচ্ছে একটা প্রোগ্রাম ট্রান্সফরমেশন টেকনিক, যে টেকনিকটা হচ্ছে কি আমার কোডটাকে ইমপ্রুভ করে বাই মেকিং ইট কনজিউম লেস রিসোর্সেস, অর্থাৎ যত কম রিসোর্স দিয়ে হচ্ছে কি আমি এটাকে কাজ ছাড়তে পারি বা যত কম রিসোর্স দিয়ে হচ্ছে কি আমার প্রোগ্রামটা রান করতে পারে। এটাই কিন্তু হচ্ছে কোড অপটিমাইজেশন। ইন অপটিমাইজেশন, হাই লেভেল জেনারেল প্রোগ্রামিং constructs are replaced by very efficient low level programming codes. তো তাহলে বুঝতে পারতেছেন যে কি হয়, মেনলি জায়গাটা কমানোর জন্য বা মেমোরি রিসোর্সটাকে কম আনার জন্য কি হয় যে আমরা হাই লেভেল প্রোগ্রামিংটাকে রিপ্লেস করি হচ্ছে একদম লো লেভেল একটা প্রোগ্রামিং দিয়ে, যেটা হচ্ছে কি একটু এফিশিয়েন্ট, অর্থাৎ এফিশিয়েন্ট লো লেভেল প্রোগ্রামিং দিয়ে হচ্ছে হাই লেভেল প্রোগ্রামটাকে আমরা কনভার্ট করি। কোড অপটিমাইজেশন প্রসেস মাস্ট ফলো দ্য থ্রি রুলস গিভেন বিলো। তিনটা রুলস, সেটা হচ্ছে কি দ্য আউটপুট কোড মাস্ট নট ইন এনি ওয়ে চেঞ্জ দ্য মিনিং অফ দ্য প্রোগ্রাম। যে আউটপুট কোডটা আমরা লিখতেছি সেই কোডটা কোনোভাবেই যেন আমার মেইন কোডের মিনিংটাকে চেঞ্জ না করে। অপটিমাইজেশন শুড ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড ইফ পসিবল দ্য প্রোগ্রাম শুড ডিমান্ড লেস নাম্বার অফ রিসোর্সেস। অপটিমাইজেশনটা কি আপনার হচ্ছে যে প্রোগ্রামের স্পিডটাকে হচ্ছে বাড়ায়, এবং যদি পসিবল হয় রিসোর্সটাও হচ্ছে কি যত কম লাগে, অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে স্পেস কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি। দ্যাট মিন্স আপনি প্রোগ্রামটা করতে গিয়ে যত কম সময়ের ব্যবহার করতে পারেন, দ্যাট মিন্স হচ্ছে প্রোগ্রামটা যেন রান করতে যতটুকু কম সময় লাগে। আপনি প্রোগ্রামটা কত কম সময় করছেন সেটা না, প্রোগ্রামটা যেন রান হতে সময় কম লাগে, এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে যে প্রোগ্রামটা যেন আপনার মেমোরিতে জায়গা যতটা নেওয়ার কথা তার চেয়ে যেন বেশি না নেয়, ওটা যেন কম নেয়। এই জিনিসটা হচ্ছে কি আপনার অপটিমাইজেশন প্রসেসে থাকতে হয় দুইটা। তিন নাম্বার হচ্ছে কি অপটিমাইজেশন শুড ইট সেলফ বি ফাস্ট অ্যান্ড শুড নট ডিলে দ্য ওভারঅল কম্পাইলিং প্রসেস। সো অপটিমাইজেশন জিনিসটা কি হচ্ছে কি অপটিমাইজেশন নিজের যেন ফাস্ট হয়, কারণ অপটিমাইজেশন নিজে যদি স্লো থাকে তাহলে ফুল প্রোগ্রামটা মিলে আরও স্লো হচ্ছে, কারণ আমি অপটিমাইজেশন দিচ্ছি এর জন্য যে আমার মেইন প্রোগ্রামটা যেন ছোট হয়। আমার মেইন প্রোগ্রামটা ছোট হওয়ার নাম নাই, তার আগে যদি আমার অপটিমাইজেশনেই বেশি টাইম লাগে তাহলে তো আমার মেইন প্রোগ্রামটা বড় হোক বা ছোট হোক ওভারঅল কিন্তু আমার সময় বেশি লাগতেছে। সো অপটিমাইজেশনটাকে প্রথম কথাই হচ্ছে কি সেটা ফাস্ট হতে হবে, এবং মেইন কম্পাইলিং প্রসেস যেন হ্যাম্পার না হয়, এবং মেইন কম্পাইলিং প্রসেসটা যেন ডিলে না হয়, সেই জিনিসটা হচ্ছে কি আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। এটাই হচ্ছে কি কোড অপটিমাইজেশনের তিনটা রুলস। এফোর্টস ফর অ্যান অপটিমাইজে আমি কোড অপটিমাইজেশন থেকে খুব বেশি সামনে আগাবো না। সো যতটুকু আপনাদের না দেখলি না সেটা হচ্ছে দেখাতে চাচ্ছি। সো এফোর্টস ফর অ্যান অপটিমাইজড কোড ক্যান বি মেড অ্যাট ভেরিয়াস লেভেলস অফ কম্পাইলিং দ্য প্রসেস। সো অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা কি কি লেভেল দেখতে পারি যে, বা কি কি লেভেলের এফোর্ট হচ্ছে আমরা দিতে পারি যেন প্রসেসটা ভেরিয়াস লেভেলে কম্পাইল করতে পারি। অ্যাট দ্য বিগিনিং ইউজার্স ক্যান চেঞ্জ অর রিঅ্যারেঞ্জ দ্য কোড অর ইউজ বেটার অ্যালগোরিদমস টু রাইট দ্য কোড। প্রথম দিকে কী করতে হবে, ইউজারকে চেঞ্জ করতে হবে অথবা রিঅ্যারেঞ্জ করতে হবে দ্য কোড টু ইউ অর ইউজ বেটার অ্যালগোরিদমস। সো অ্যালগোরিদম অনেক ধরনের আছে, প্রচুর অ্যালগোরিদম আছে। আমি যদি বিষয়গুলোকে বলি, যেমন ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগোরিদমস আছে, গ্রিডি অ্যালগোরিদমস আছে, তারপর হচ্ছে আপনার আরও যদি বলি জিনিসটাকে কী বলতে পারি যে
গ্রাফ অ্যালগোরিদমস আছে, তারপরে আরও বেশ কিছু ধরনের অ্যালগোরিদমস রয়েছে। সো বা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগোরিদম, ডিপি অ্যালগোরিদমটা রয়েছে। সো আলটিমেটলি এই যে অ্যালগোরিদমগুলো আমরা দেখতে পাচ্ছি বা বলতেছি, এই অ্যালগোরিদমগুলা মধ্যে কোনটা আমার জন্য সবচেয়ে বেশি কার্যকরী, কোনটা আমার জন্য সবচেয়ে বেশি এফিশিয়েন্ট, যে এফিসিয়েন্সিটা মেইনলি বুঝতে পারবো কিভাবে, যে আমরা ওইটাকে অ্যাপ্লাই করলে আমাদের সময় এবং মেমোরি দুইটাই কম লাগতেছে। সো সেটাই হচ্ছে কি আমরা ইউজ করবো, বেটার অ্যালগোরিদম ইউজ করবো আমাদের প্রোগ্রামটা রাইট করার জন্য। এছাড়া এই বিষয়টাকে আমি এভাবে বলতে পারি যে প্রোগ্রামটা লেখার সময় আমার যে পরিমাণ মেমোরি লাগতেছে, এই মেমোরিটাকে হচ্ছে কি আমরা কত কম সংখ্যক মেমোরি কাজে লাগাতে পারি, বা কোন ওয়েতে গেলে সবচেয়ে কম মেমোরি লাগবে, সেটাই হচ্ছে কি আমার বেটার অ্যালগোরিদম। সো যার জন্য হচ্ছে কি আমার ইউজারকে কোডটাকে চেঞ্জ করতে হবে অথবা কি রিঅ্যারেঞ্জ করতে হবে। আফটার জেনারেটিং ইন্টারমিডিয়েট কোড, দ্য কম্পাইলার ক্যান মডিফাই দ্য ইন্টারমিডিয়েট কোড বাই অ্যাড্রেস ক্যালকুলেশনস অ্যান্ড ইমপ্রুভিং লুপস। সো ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, মানে ইন্টারমিডিয়েট কোড বলতে আমি বোঝাচ্ছি ওই যে যেটা আপনাদের দেখিয়েছি ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে। ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে কি, যে আমরা কম্পাইল যে করতেছি, সো কম্পাইলারটা কি হচ্ছে, যে আমার ইন্টারমিডিয়েট কোডে যাওয়ার আগে, ইন্টারমিডিয়েট কোড হচ্ছে কি, যে মেশিন কোডে যাওয়ার আগে, অর্থাৎ মেশিন যেন বোঝে এইরকম কোডে যাওয়ার আগে, সো মানে এরকম কোড যখন জেনারেট হয়ে গেছে, এরপরে কি হচ্ছে, কম্পাইলার যেন মডিফাই করতে পারে ইন্টারমিডিয়েট কোডটা বাই অ্যাড্রেসিং ক্যালকুলেশনস অ্যান্ড ইমপ্রুভিং লুপস। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে মেইনলি যখন হচ্ছে আমরা লুপগুলো করি, ওই লুপগুলো কাউন্ট করতে করতেই কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটিগুলো একটু বাড়ে বা কমে বোঝা যায়। লিনিয়ার কমপ্লেক্সিটি, বা হচ্ছে যে আপনার পলিনোমিয়াল কমপ্লেক্সিটি বলেন, বা আপনার হচ্ছে যে এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি, তারপর হচ্ছে আপনার ওর্স্ট কেস কমপ্লেক্সিটি, আপনার অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি, বা হচ্ছে আপনার বেস্ট কেস কমপ্লেক্সিটি কীভাবে আসতেছে। সো সেটা কিন্তু ডিপেন্ডই করতেছে হচ্ছে আমি প্রোগ্রামটা ভেতরে কীভাবে রান করতেছি, বা ভেতরে কীভাবে কাজ করতেছি, কী পরিমাণ লুপ ইউজ করলাম। যত পরিমাণ বেশি লুপ ইউজ করবো, একটা লুপের ভিতরে একটা লুপ ইউজ করলাম, নেক্সটেড লুপ ইউজ করলাম, সো যত বেশি আমি লুপ ইউজ করতেছি তত বেশি কিন্তু আমার জন্য প্রবলেমের সৃষ্টি হচ্ছে। প্রবলেম সৃষ্টি হচ্ছে বলতে আমার লাগলে অবশ্যই করতে হবে, প্রবলেম সৃষ্টি হচ্ছে বলতে আমি এই ওয়েতে বোঝাচ্ছি যে আমার কম্পাইলিং প্রসেসটা টাইম বেশি লাগতেছে। While producing the target machine code, the compiler can make use of memory hierarchy and CPU registers. যখন টার্গেট মেশিন কোডটা যখন টার্গেট মেশিন কোডটার জন্য আমাদের ইন্টারমিডিয়েট কোড প্রোগ্রামিংটা বা ইন্টারমিডিয়েট কোডটা জেনারেট হয়ে গেছে বা প্রডিউস হয়ে গেছে, কম্পাইলার তখন কি তার মেমোরি হায়ারার্কি ইউজ করে এবং হচ্ছে কি সিপিইউ রেজিস্টারকে ইউজ করে। সো মেমোরি হায়ারার্কি হচ্ছে যে তার কোন মেমোরি দিয়ে যাবে, কোথা দিয়ে যাবে, কীভাবে হচ্ছে যে আপনার অ্যাড্রেস রেজিস্টার দিয়ে যাবে, বা ডেটা রেজিস্টার, বা কিভাবে হচ্ছে কি মেমোরিতে যেয়ে তারপর সেটাকে আউটপুটের মধ্যে নেওয়া হবে, অর্থাৎ মেমোরি হয়েই কিন্তু আলটিমেটলি আমাকে আউটপুট করতে হবে। সো সিপিইউতে যে রেজিস্টারগুলো আমাদের কাজে লাগে, সেই সিপিইউ রেজিস্টার এবং সেই মেমোরির হায়ারার্কিটাকে ফলো করেই কিন্তু আমাদের কম্পাইলিং প্রসেসটাকে চালাতে হবে। সো অপটিমাইজেশন ক্যান বি ক্যাটাগরাইজড broadly into two types: machine independent and machine dependent. সো অপটিমাইজেশনকে দুইটা ভাগে ক্যাটাগরাইজ করা যেতে পারে, একটা হচ্ছে কি মেশিন ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। সো মেশিন ইন্ডিপেন্ডেন্টটা কি, দেখেন, ইন দ্য অপটিমাইজেশন দ্য কম্পাইলার টেক্স দ্য ইন্টারমিডিয়েট কোডস অ্যান্ড ট্রান্সফর্ম এ পার্ট অফ দ্য কোড। পুরো কোডটাকে অপটিমাইজেশন প্রসেসের মধ্যে কী হয়, সে পুরো কোডটাকে নিল, নেওয়ার পরে হচ্ছে কি কম্পাইলার কী করলো, একটা পার্ট, কোডের একটা পার্টকে কনসিডার করলো এবং ডাজ নট ইনভলভ দ্য সিপিইউ রেজিস্টার অ্যান্ড অ্যাবসলিউট মেমোরি লোকেশনস। যেটা কি মানে কোনটাকে সে নিল, যেটা হচ্ছে কি সিপিইউ রেজিস্টারে ইনভলভ না এবং মেমোরি লোকেশনসও কোনোভাবে ইনভলভ কম। যেমন ডু ওয়াইল লুপ নিলাম, একটা ডু ওয়াইল লুপ নিয়ে আমরা ধরে নিলাম একটা ভেরিয়েবল আইটেমের ভ্যালু হচ্ছে 10। যদি ভ্যালুটা আইটেমের সাথে যোগ হয়, মানে ভ্যালু হচ্ছে আরেকটা আইটেম ধরে ভেরিয়েবল ধরে নিলাম, সো ওই ভ্যালুটার সাথে হচ্ছে কি আইটেমটা যোগ হবে। কখন যোগ হবে, যদি ভ্যালুটার হচ্ছে কি 100-এর চেয়ে ছোটো হয়। আবার দেখেন, যদি ভ্যালুটা আইটেমের চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে কি লুপে ঢুকবে, লুপে ঢোকার পরে কি হচ্ছে দেখবে যে যদি আইটেম 10 আছে, 100-এর চেয়ে নিচে ধরেন যদি আমি ধরি 90, সো 90-এর সাথে হচ্ছে কি 10 যোগ হয়ে 100, ওই 100টা হচ্ছে কি এই ভ্যালুতে আপনার কনভার্ট হবে বা ভ্যালুতে হচ্ছে স্টোর হবে। সো ভ্যালুটা হচ্ছে কি যে
যে ভ্যালুটা, আচ্ছা এখানে আর না দেখাই। সো ভ্যালুটা হচ্ছে কি যেটা 100-এর চেয়ে কম, সে 100-এর চেয়ে কম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে কি যদি হয় তাহলে হচ্ছে লুপের ভিতরে ঢুকবে, ঢুকে যতক্ষণ পর্যন্ত 100-এর নিচে ভ্যালু থাকবে ততক্ষণ পর্যন্ত কি লুপে ঢুকে ঢুকে 10-এর সাথে যোগ হয়ে ভ্যালুটা আপডেট হতে থাকবে। So, এটাই হচ্ছে কি এই কোডটা ছিল। এখন দিস কোড ইনভলভস রিপিটেড অ্যাসাইনমেন্ট অফ অর আইডেন্টিফায়ার আইটেম হুইচ ইফ উই পুট দিস ওয়ে, যে এই কোডটা কিন্তু অবভিয়াসলি রিপিটেটিভ কাজ করতেছে, যতক্ষণ পর্যন্ত আমার ভ্যালুটা 100-এর নিচে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই কাজ হতেই থাকবে। সো আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম। এখন মানে এই বিষয়টা হচ্ছে কি যে মানে যতক্ষণ পর্যন্ত মানে এই মেশিনের উপর ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট হচ্ছে কি আমার লুপটার উপর, আমার লুপটার অ্যাসাইনমেন্ট এভাবেই করা হয়েছে যেন আমার যতক্ষণ পর্যন্ত 100-এর নিচে যাবে ভ্যালুটা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার আইটেমটা যোগ হতেই থাকবে। আচ্ছা, মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন। মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন ইজ ডান আফটার দ্য টার্গেট কোড হ্যাজ বিন জেনারেটেড অ্যান্ড হোয়েন দ্য কোড ইজ ট্রান্সফর্মড অ্যাকর্ডিং টু দ্য টার্গেট মেশিন আর্কিটেকচার। মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশনটা হচ্ছে কি হবে কখন, আফটার দ্য টার্গেট কোড হ্যাজ বিন জেনারেটেড, যখন টার্গেট মেশিন ডিপেন্ডেন্ট কোডটা অর্থাৎ মেশিনের উপর ডিপেন্ডেন্ট করে যে অপটিমাইজেশনটা হচ্ছে, অর্থাৎ মেশিন ছাড়া এই অপটিমাইজেশনটা পসিবল না বা আউটপুট দেখা পসিবল না, সেটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন। সো মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন ডান কখন, আফটার দ্য টার্গেট কোড হ্যাজ বিন জেনারেটেড অ্যান্ড হোয়েন দ্য কোড ইজ, যখন টার্গেট কোডটা জেনারেট হয়ে যায়, টার্গেট কোড জেনারেট হয়ে যায় মানে কি যে মেশিন কোড থেকে হচ্ছে কি আমার চলে গেছে ইয়াতে টার্গেট কোডে, অর্থাৎ আউটপুটে হচ্ছে যে চলে গেছে, আমরা এখন আউটপুট দেখতে পাবো, আউটপুটে যাওয়ার আগে যে পজিশনটা সেটা হচ্ছে কি টার্গেট কোড। So has been generated and when the code is transformed according to the target machine architecture. So টার্গেট কোডে পৌঁছানো মানে হচ্ছে যে টার্গেট কোডে যে পৌঁছাছে তার একটা আর্কিটেকচার আছে, নির্দিষ্ট একটা সার্টেন একটা আর্কিটেকচার আছে, সেটাকে মানে ফলো করে হচ্ছে কি টার্গেট কোডে গেছে, টার্গেট কোডের মধ্যে সে ঘোরাফেরা করতেছে। ইট ইনভলভস সিপিইউ রেজিস্টার্স অ্যান্ড মে হ্যাভ অ্যাবসলিউট মেমোরি রেফারেন্সেস রেদার দেন রিলেটিভ রেফারেন্সেস। ইট ইনভলভ সিপিইউ রেজিস্টার, এটা কি করে সিপিইউ রেজিস্টারকে ইনভলভ করে এবং মে হ্যাভ অ্যাবসলিউট মেমোরি রেফারেন্সেস রেদার দেন রিলেটিভ রেফারেন্সেস। একদম রিলেটিভ রেফারেন্সগুলো হচ্ছে মেমোরি রেফারেন্সের যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ইনভলভ করে। মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজার্স পুট এফোর্টস টু টেক ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অফ মেমোরি হায়ারার্কি। সো মেশিন ডিপেন্ডেন্ট যে কোডগুলো আছে বা মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশনগুলো আছে বা যারা মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজ করে সেই অপটিমাইজারগুলো হচ্ছে কি পুট এফোর্টস টু টেক ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ, যাতে মেমোরি থেকে সর্বোচ্চ পরিমাণ অ্যাডভান্টেজ সে নিতে পারে। এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য যতটুকু এফোর্ট দেওয়ার দরকার, অর্থাৎ সে যেহেতু মেশিনের উপরে ডিপেন্ডেন্ট আছে, সো মেশিন থেকে যেন সে সর্বোচ্চ প্রফিটটুকু নিতে পারে বা সর্বোচ্চ ম্যাক্সিমাম অ্যাডভান্সটুকু সে নিতে পারে, মেমোরি হায়ারার্কিটাকে অনুসরণ করে। অর্থাৎ মেমোরির একটা হায়ারার্কি আছে, হায়ারার্কি মানে হচ্ছে যে কোন পজিশনের পর কোন পজিশন, কোডটার পর কোনটাকে কাকে ফলো করছে, কাকে বেস করে হচ্ছে সামনে আগাচ্ছে, সেটাই হচ্ছে কি মেমোরি হায়ারার্কি। আচ্ছা, বেসিক ব্লক। সোর্স কোড জেনারেলি হ্যাভ এ নাম্বার অফ ইনস্ট্রাকশনস। একটা বেসিক ব্লক হচ্ছে কি প্রোগ্রামকে কয়েকটা ব্লকে ভাগ করা বা কয়েকটা মানে পার্ট বা কয়েকটা চাঙ্কে ভাগ করা, তো সেটা হচ্ছে বেসিক ব্লকস। সোর্স কোড জেনারেলি হ্যাভ এ নাম্বার অফ ইনস্ট্রাকশনস, অনেকগুলো ইনস্ট্রাকশন থাকতে পারে একটা সোর্স কোডে, হুইচ আর অলওয়েজ এক্সিকিউটেড ইন সিকোয়েন্স অ্যান্ড আর কনসিডার্ড অ্যাজ দ্য বেসিক ব্লকস অফ দ্য কোড, যেগুলোকে অলওয়েজ এক্সিকিউট করা হয় একটা সিকোয়েন্স, মানে প্রত্যেকটা প্রোগ্রাম যখন আপনারা কাজ করতেছেন প্রোগ্রামটা কিন্তু একদম প্রথমে শুরু থেকে শেষ করে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করে বা সিকোয়েন্সকে অনুসরণ করেই কিন্তু এক্সিকিউট হচ্ছে এবং প্রত্যেকটা জিনিস যে সিকোয়েন্স অনুসরণ করছে এবং যেটা যেটা কাজ করে করে সামনে আগাচ্ছে, একটা কাজ করে আবার সামনে আগাচ্ছে, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা বেসিক ব্লকগুলোকে বেসিক ব্লক বলা হয়। দিস বেসিক ব্লকস ডু নট হ্যাভ এনি জাম্প স্টেটমেন্টস অ্যামং দেম। অবভিয়াসলি এই ধরনের বেসিক ব্লকগুলোর কিন্তু কোনো জাম্প স্টেটমেন্ট নাই যে একটাকে পার হয়ে আরেকটাতে যাবে, তা কিন্তু না, একটা কাজ করবে। কারণ দেখেন যদি তা নাই করতো, আপনি যে একটা প্রোগ্রাম রান করলেন সেই প্রোগ্রামটা ভুল কীভাবে হলো তাহলে, কারণ সে কিন্তু প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলাকে কাউন্ট করে করে সিকোয়েন্সিয়ালি কাউন্ট করে 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 তারপর কিন্তু সামনে এগিয়েছে। এই জিনিসটাই হচ্ছে কি জাম্প স্টেটমেন্ট না, যে মানে প্রথমে জাম্প করে যে আরেকটা জায়গায় চলে যাবে তা কিন্তু না। That is, when the first instruction is executed, all the instructions in the same basic block will be executed in their sequence of appearance without losing the flow control of the program. এটি যেটা বললাম সেটাই, যে ফ্লো কন্ট্রোলটা তাদের মানে যে সিকোয়েন্সে যাচ্ছে সেই সিকোয়েন্সের আগাতে থাকবে, ওই সিকোয়েন্সে আউটপুট আসবে, ওই সিকোয়েন্স ধরে ধরে কাজ করে করে তারপর যে সামনে যাবে। A program can have various constructs as basic blocks like if then else switch case
মানে ইফ দেন এলস, মানে বেসিক ব্লক কি ইফ এলসের জন্য একটা হতে পারে, সুইচ কেসের জন্য একটা হতে পারে, তারপর হচ্ছে যে লুপগুলো ইউজ করি তার জন্য একটা ব্লক হতে পারে, যেমন ডু হোয়াইল লুপের জন্য একটা হতে পারে, ফর লুপের জন্য হতে পারে, রিপিট আনটিলের জন্য হতে পারে। এরকম বেশ কয়েকটা ব্লকে হচ্ছে কি ভাগ করা যেতে পারে। Basic block identification. We may use the following algorithm to find the basic blocks in a program. Search header statements of all the basic blocks from where a basic block starts. সার্চ করবো কি হেডার স্টেটমেন্টস। সো প্রথমে একদম হেডার থেকে, একদম হেডার ফাইল থেকে শুরু করে বেসিক ব্লকগুলো দেখা শুরু করবে ফ্রম হোয়ার এ বেসিক ব্লক স্টার্টস। একটা বেসিক ব্লক যেখান থেকে নিয়ে কাজ করতে পারে, মানে কাউন্টিং যেখান থেকে শুরু হতে পারে। ফার্স্ট স্টেটমেন্ট অফ এ প্রোগ্রাম, স্টেটমেন্টস statements that are target on any branch, conditional বা unconditional statement that follow any branch statement. সো প্রথম কথা হচ্ছে যে প্রথম স্টেটমেন্ট আমরা দেখব বা প্রথম কন্ডিশনটা কি সেটা দেখব, সেটাকে চেক করব। দেন হচ্ছে কি সেই স্টেটমেন্টটা কি কোনো ব্রাঞ্চকে টার্গেট করেছে কিনা, এবং সেই স্টেটমেন্টটা কোনো ব্রাঞ্চকে ফলো করতেছে কিনা। এটাই হচ্ছে কি আমাদের হেডার স্টেটমেন্ট। দুই হচ্ছে হেডার স্টেটমেন্টস অ্যান্ড দ্য স্টেটমেন্টস ফলোয়িং দেম ফর্ম এ ব্লক, বেসিক ব্লক। হেডার স্টেটমেন্ট এবং বাকি যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো, প্রথম হচ্ছে হেডার স্টেটমেন্ট নিজে হচ্ছে একটা বেসিক ব্লক বানাবে, তারপর হচ্ছে হেডার স্টেটমেন্টের সাথে আরও কিছু স্টেটমেন্ট মিলে হচ্ছে বেসিক ব্লক হবে, মানে আরেকটা বেসিক ব্লক হবে। এই বেসিক ব্লক ডাজ নট ইনক্লুড এনি হেডার স্টেটমেন্ট অফ এনি আদার বেসিক ব্লক। এই বেসিক ব্লক ডাজ নট ইনক্লুড এনি আদার হেডার স্টেটমেন্ট অর এনি আদার, মানে একটা হেডারের ক্ষেত্রে যে বেসিক ব্লকটা হয়েছে সেই হেডারটা কিন্তু পরবর্তীতে অন্য কোনো বেসিক ব্লকের মধ্যে ইনক্লুড হবে না বা ইনভলভ হবে না। এই হচ্ছে বেসিক ব্লক আইডেন্টিফিকেশন, কোনটা কোনটা বেসিক ব্লক হচ্ছে। বেসিক ব্লকস আর ইম্পর্টেন্ট কনসেপ্টস ফ্রম বোথ কোড জেনারেশন অ্যান্ড অপটিমাইজেশন পয়েন্ট অফ ভিউ। কোড জেনারেট করার কথা আমি ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের কথা বলছিলাম, ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের কথা বলেন বা অপটিমাইজেশন বলেন, দুই পয়েন্ট অফ ভিউতেই কিন্তু বেসিক ব্লকটা অনেক ইম্পর্টেন্ট। সো ডাব্লিউ ইকুয়াল টু জিরো একটা ডাব্লিউ ইকুয়াল টু জিরো হচ্ছে একটা ভেরিয়েবল, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ওয়াই ইকুয়াল টু জিরো। যদি এই তিনটা মিলে গেল, যদি এখন হচ্ছে আমি একটা কন্ডিশন শুরু করি, যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথমে হেডারটুকু গেল ডাব্লিউ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। যদি মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এর যোগ করে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এক্সে যাবে, আর ওয়াই এর ভ্যালুটা জিরো ধরে নিলাম প্রথমে ইনিশিয়ালি। ইফ এক্স গ্রেটার দেন জেড, যদি এক্সটা যদি জেডের চেয়ে বড় হয় তাহলে বলবো কি এক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়াইতে যাবে এবং এক্স এক এক করে আগাবে, অথবা ওয়াই এর ভ্যালুটা হচ্ছে জেডে যাবে, মানে জেডের ভ্যালুটা হচ্ছে ওয়াইতে যাবে। যদি এক্স এর ভ্যালুটা জেডের চেয়ে বড় হয় তাহলে জেডের এক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়াইতে যাবে, আর যদি তা না হয় তাহলে জেডের ভ্যালুটা হচ্ছে ওয়াইতে যাবে এবং জেড এক এক করে আগাবে। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস জেড। এই জিনিসটাকে হচ্ছে আমরা কয়েকটা ভাগে ভাগ করবো। সো প্রথমে হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস, ডান পাশে দেখতে পাচ্ছেন, আর ওয়াই ইকুয়াল টু জিরো। এই তিনটা ভেরিয়েবল গেল অপারেশনস। এখন শুরু করতেছি কন্ডিশন দিয়ে, ইফ এক্স গ্রেটার দেন জেড, যেটা আমরা উপরে বলে আসছিলাম যে বেসিক ব্লক হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি যে হেডার স্টেটমেন্ট অ্যান্ড দ্য স্টেটমেন্ট ফলোয়িং দেম ফর্ম এ বেসিক ব্লক। সো একটা হেডার স্টেটমেন্ট রয়েছে, আবার কি কিছু স্টেটমেন্ট রয়েছে যেটা হচ্ছে কি বেসিক ব্লকটা তৈরি করে। সো একটা বেসিক ব্লক আমরা তৈরি করলাম প্রথমটা। সেকেন্ড হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এক্স, এখন হচ্ছে অপারেশনটা নিয়ে, ওয়াই ইকুয়াল টু এক্স মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা ওয়াইতে যাবে আর এক্স এক এক করে বাড়বে, এটা একটা ব্লক। আর তা না হলে এলস হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু জেড মানে হচ্ছে জেড এর ভ্যালুটা ওয়াইতে যাবে এবং জেড প্লাস প্লাস, এটা একটা ব্লক। আর লাস্টে হচ্ছে কি এটা তো হবেই, যেটা হচ্ছে কি যে ভ্যালুটাই হোক না কেন আলটিমেটলি সেটা এক্স এর ভ্যালুর সাথে জেড এর ভ্যালুটা যোগ হয়ে ডাব্লিউতে চলে যাবে। এটা হচ্ছে কি আরেকটা বেসিক ব্লক, মানে কয়েকটা ব্লকে ভাগ করেছে এবং প্রত্যেকটা ব্লক কি বলা হচ্ছে বেসিক ব্লক। ঠিক আছে। So basic blocks plays an important role in identifying variables which are being used more than once in a single basic block. If any variable is being used more than once, the register memory allocated to that variable need not be emptied unless the block finishes execution. বেসিক ব্লকটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যেন ভ্যারিয়েবলগুলোকে আইডেন্টিফাই করতে পারি যেগুলো হচ্ছে কি বিং ইউজড মোর দেন ওয়ান্স ইন এ সিঙ্গেল বেসিক ব্লক, which are being used more than once in a single basic block, যেটা হচ্ছে কি ইউজ হয় একের অধিক। অবভিয়াসলি যখন আমি আপনার হচ্ছে যে লুপ ইউজ করতেছি একটা ব্লকই কিন্তু বারবার ইউজ হতে পারে। ইফ এনি ভেরিয়েবল ইজ বিং ইউজড মোর দেন ওয়ান, যদি একটা ভেরিয়েবল একের অধিক ইউজ করা হয়ে থাকে, দ্য রেজিস্টার মেমোরি অ্যালোকেটেড টু দ্যাট ভেরিয়েবল নিড নট বি এমটিড আনলেস দ্য ব্লক ফিনিশেস এক্সিকিউশন। সো রেজিস্টার মেমোরিটাকে অ্যালোকেটেড করেছে যেটা ভেরিয়েবল সেটা হচ্ছে কি নিড নট বি এমটিড,
এমটি হবে না আনলেস দ্য ব্লক ফিনিশেস। ততক্ষণ পর্যন্ত আমার ওই ব্লকটা বা ভেরিয়েবলটা এমটি হবে না, মেমোরি অ্যালোকেশনটা এমটি হবে না যতক্ষণ পর্যন্ত না ব্লকটা এক্সিকিউশন কমপ্লিট না করে। অর্থাৎ ওইটার কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, এক্সিকিউশন মানে ওই মানে শর্তটা যতক্ষণ ফিল আপ মানে ফেল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ওই ব্লকটার এক্সিকিউশনটা কিন্তু শেষ হতে থাকে, শেষ হবে না। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ। কিভাবে, যেটা বলছিলাম যে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী সামনে যায়। বেসিক ব্লকস ইন এ প্রোগ্রাম ক্যান বি রিপ্রেজেন্টেড বাই মিনস অফ কন্ট্রোল ফ্লো গ্রাফস। বেসিক ব্লকটা কিন্তু ইন এ প্রোগ্রাম, একটা প্রোগ্রামের বেসিক ব্লকটা কিন্তু ক্যান বি রিপ্রেজেন্টেড বাই মিনস অফ এ কন্ট্রোল ফ্লো গ্রাফ। একটা কন্ট্রোল ফ্লো গ্রাফের উপর বেস করে কিন্তু বেসিক ফ্লো প্রোগ্রামটা দেখা যায়। এই কন্ট্রোল ফ্লো গ্রাফ depicts how the program control is being passed among the blocks. কন্ট্রোল ফ্লোটা কি, কন্ট্রোল ফ্লো গ্রাফ ডেপিক্টস করে কি বা দেখায় কি যে হাউ দ্য প্রোগ্রাম কন্ট্রোল ইজ বিং পাসড, যে কোন ব্লক দিয়ে কিভাবে কোন ব্লকটাকে প্রথমে, তারপরে সেকেন্ডে, থার্ডে এবং কোন ব্লকে কখন যাচ্ছে কিভাবে যাচ্ছে, এটাই হচ্ছে কি কন্ট্রোল ফ্লো গ্রাফ। ইট ইজ ইউজফুল টুল দ্যাট হেল্পস ইন অপটিমাইজেশন বাই হেল্প লোকেটিং এনি আনওয়ান্টেড লুপস ইন দ্য প্রোগ্রাম। ইট ইজ ইউজফুল টুল, এটা অবভিয়াসলি একটা ইউজফুল টুল, যেটা কেন যে হেল্পস ইন অপটিমাইজেশন, ছোট করতে প্রোগ্রামটাকে যতটুকু ছোট করা যতটুকু অপটিমাইজ করা যায়, টু হেল্প লোকেটিং অ্যানি আনওয়ান্টেড লুপস ইন দ্য প্রোগ্রাম। যে অ্যানি আনওয়ান্টেড লুপটা হচ্ছে কি, আমি মানে প্রোগ্রামের মধ্যে কোনো লুপটাকে হচ্ছে কি, কোনো আনওয়ান্টেড লুপ থাকলে সেটা যেন আমরা লোকেট করতে পারি। সো দেখেন বেসিক ব্লকগুলো নিলাম। সো প্রত্যেকটাকে ধরে নিলাম, একটা হচ্ছে বি1, একটা বি2, একটা বি3, বি4। সো বি1 থেকে যদি বি1টা হয় তাহলে যে বি2তে যাবে, আর আবার বি1টা হলে বি3তেও যেতে পারে, বাট আলটিমেটলি কিন্তু বি4এ কাজ করবেই। দেন হচ্ছে আমি এক্সিট করব। প্রথমে এন্টার করলাম, এন্টার করার পরে বি1এ গেছি, বি1 থেকে বি2তে যেতে পারে, বি3তে যেতে পারে। ইফ যদি আমার শর্তটা মানে তাহলে হচ্ছে যে বি2তে যাবে, না মানলে বি3তে যাবে। তারপর হচ্ছে কি বি2 বি3 দুইটাই হচ্ছে কি বি4এ যাবে, বি4টা হবেই, দেন হচ্ছে আমার এক্সিট হবে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা আপাতত একটু অফ রাখি, আমরা এটা বলতেছি। সো তার আগে হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা শেষ করে আসি।